যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার মহল্লারই। এত কাছাকাছি দেখি বিয়ের প্রস্তাবে আর না করিনি। হয়েছে থাক, বিয়ের পরে তো বাপের বাড়ি গিয়ে ভাবলে হয় না, দরকার পড়লে তোমার 14 গোষ্ঠী আমেরিকা নিয়ে যাব। কি? বখিরের ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতপর ঢকঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শুধালো। তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙ্গুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তায়েব জামানের সামনে গিয়ে দাঁড়ালেন। তায়েব জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনেই বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝটকা দিতে যাচ্ছি আব্বাজান। আশা করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন। আমিন। দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধ্যা নামার হাতছানি। অদূরের পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলেছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটা মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেছে পশ্চিম আকাশে। সেটা এখন কাদামাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রাঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপরেই নিকো সাঁতারে তলিয়ে যাবে ধরনী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করেই পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ডাইনিং টেবিল ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, এলিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পাকোড়া চিবাচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশের ভারী মেঘের ঘনঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। ওর মুখটা মলিন করে সেই তখন থেকে শূন্য চোখে গাল গোল নিয়ে গালে হাত দিয়ে বসে আছে দেখে অ্যালিসা খেতে খেতেই শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই জেকে কিছু বলেছে। ওরও জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দু বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুর বাড়িতে পড়ে আছে। মনে মনেই বলল, তোমাদের জেকে আর কি বা বলবে, সে তো আমার সাথে কথাই বলে না বিয়ের সেই দিন থেকে। ওরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে অ্যালিসা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছ। অনুকে তো আমরা মিস করছি। তার উপর বউ ভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বৌভাতের দিনের কথা মনে পড়তেই আরও এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্তচিরে। সেদিন শুধু শুধু কৃতিককে যেতে দিল না। বৌভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ার দুঃখটা মাথাচাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেই দিনের ঘটনায়। একে একে মনে পড়ল কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বৌভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিককুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়িবহর। একেবারে শেষে যে গাড়িটা পড়ে রইল সেটাতেই আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন আর অরু। কালকের কাহিনীর পরে অরুর যে বৌভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজুরি আর অনুকে এক নজর দেখার স্পৃহার তরুণ নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে, সেই ভেবেই আবার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়েছে অরু ও বেরিয়ে পড়ল সবার সাথে। সায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছন তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ, ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পিছন থেকে ওকে একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় অরু বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসার পাড়ার সফেদ রঙা ওভার সাইজ টি শার্ট আর আচ্ছা বাসায় পরার ওভার সাইজ সফেদ রঙা ওভার সাইজ টি শার্ট আর ওভার সাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাত ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে ওরু, মনে মনেই বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার ওপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে, খরুশ একটা লোক। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বলল? অরুর ভাবনায় সুতো ছিল অ্যালিসার রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাছে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই
যাচ্ছি, তাহলে অরু যাবে না কেন? কৃতিক শান্ত স্বরে বলল। কারণ আমি চাচ্ছি না, আমার অনেক কাজ আছে পেন্ডিং। এবার সায়ের গলা উঁচিয়ে বলল। তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি না? সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্য করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে। আমি যেহেতু যাচ্ছি না, সেহেতু আমার বইয়েরও চাওয়া হচ্ছে না। তাছাড়া আমার ওর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এমন ঘোরানো পেঁচানোর কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস করল না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াটাই উত্তম, যার বউ তার কাছেই বরং থাকুক। ওরও কোনো মতামত না নিয়ে সবাই চোখের পলক হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটির দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থেকে ভারাক্রান্ত আওয়াজে ওরু বলে ওঠে। এটা কি হলো? আপা তো রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উল্টে ও অরুর কবজি চেপে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধিও অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বৌভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গেছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করেই ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপরে কৃতিক এমন টানাহেচড়া করছে দেখে অরুর এবার সত্যিই ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাইকুই করে বলে ওঠে। ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজার ছিটকিনি লাগিয়ে তবেই অরুর হাত ছাড়ল। অরুর দম নিল না, ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতেই বলে। কি হয়েছে? যেতে দিলেন না কেন? কৃতিক নিজের এক ভ্রু উঁচিয়ে পড়ল। কালকের ঘটনার পরও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না। অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপরে কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছাও নেই ওর। অগত্যা নিজের নাকটাকে সিকোয় তুলে ঝাঁঝিয়ে উঠে ওর বলে। না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর কথা বলতে কারো আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝলো ওর দুর্বলতা ওর ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগুলে কৃতিক দমে যাবে সেটা ওরও শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল। এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। ওর তিক্ত গলায় বলল। চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন। না, এখানেই কর। কি? অরুর হতবিম্ব মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটে আগাল খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভরকে দিতে ওর বেশ লাগে। কিন্তু পরক্ষণে গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে। সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতেই সঙ্গে সঙ্গেই চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাড়টাকে চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে। উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর শখ করার জন্য ড্রেস চেঞ্জ করতে পারিনি। অবশ্য আমার আদর তো ডিজার্ভই করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু স্বরেই বলল। এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে বলল। ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে। আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়া বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃতিককুঞ্জ, বাংলাদেশের কৃতিককুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল। বাইরেতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। ওরও জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও আর। ক্লোজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ওরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের নেই স্টাডি টেবিলে বসে আছে। ওরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে। তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস? এসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় ওরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চড়ুই তুলে বলল। পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে। এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনায় 12টা বাজিয়েছিস। এখন থেকে এসব ফ্যাকাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নেভলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ছেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশে সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। আমি ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকে লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হিয়ার।
ওর নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়লে কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজের লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ওরকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞেস করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কুইজ সলভ করতে দিয়ে নিজের পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে, সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনের চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবে না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাঁচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধ হয় মোটেই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চেয়ার চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এটুকুতে অনেক ধরে গেছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবে। কৃতিকের কথায় অরু বারংবার না সূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিদ তো কুণ্ডলি পাকিয়ে বেরিয়েই চলেছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াটা এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত, তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু। চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আরেকটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চুড়ো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানালা গলিয়ে দুপুর বেলার তির্যক সূর্য রশ্মি এসে শরীরে আছড়ে পড়তেই চোখমুখ কুঁচকে গেল অরুর। সেই যে তখন কৃতিকের রুম থেকে ফিরে এসে শুয়েছিল, তারপরে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তার টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবুও কৃতিকের মাস্কি সুবাসটা চারিদিকে ভরভর করছে। কোথায় থেকে ভেসে আসছে এই সুঘ্রাণ? তার উৎস খুঁজতে গিয়ে অরুর খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরে আছে। পরক্ষণেই নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিকের থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতে ভাবতে গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধহয় আজকাল পড়েছে কৃতিক, এই জন্যই এত সুন্দর ম্যান্ডি সুঘ্রাণটা বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভ, স্যান্ডেলউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম, সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কের নিউরনে নিউরনে। হৃদমাঝারে কৃতিকের জন্য পাগলপাড়া অনুভূতির জোয়ার উগড়ে দিতেই অরুর বোধ হয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টুইটুম্বর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ও দিন পেরিয়ে রাত ঘনাবে, তবুও এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্নছাড়া বদমেজাজি মানুষটাকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধে মনে মনে নিজেই নিজের পিঠে চাপড়ালো অরু। তারপরে জামা কাপড় পাল্টে নিচে গিয়ে জোগান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজ হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেও অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে, তাই অরুই দ্রুত হাতে চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্স সালাদ বানালো। সবকিছু তৈরি করে অরুর খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্র আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধরফড়িয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োয় পায়ের স্লিপারটাও পরেনিও। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিকে ওদিকে ঘুরিয়ে কৃতিক উদ্যত স্বরে বলে, কি হয়েছে বেবি, কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরুর মিটিমিটি হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের ম্লান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভুলভুলিয়ে উঠে মস্তিষ্ক জুড়ে।
ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় ছোপে ওরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এই ধরনের মস্করা করার সাহস কোথায় পেলে তুই? তুই জানিস একটু যেন আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগে এটা ভেবে দিশার হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর, কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে। আর তুই কিনা আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করছিস। হাউ ডেয়ার ইউ ওরু! অনেক সাহস বেড়ে গেছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুকনো ঢোক গিলল ওরু। কোনো মতে সাহস জগিয়ে মিনমিনিয়ে বলল, খেতে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এভাবে ডেকেছি। ওরুর কথায় কৃতিক এবার আরও রেগে গেল। রাগে ফোঁস করে বলে ওঠে, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ কর। আই হেট বিট্রে। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজন একজনও কিছু খায়নি এখনো। ওরু অভুক্ত সেটা মাথায় আসতেই ওরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতঃপর ওরুর ঘর্মাত্মক মুখে পানির ঝাপটা দিয়ে নরম সুরে বলে, আর কখনো এমন মস্করা করিস না হার্টবিট। আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিচে মেনে যাব। তোকে ছেড়ে কোথায় যাব আমি, বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফার দীর্ঘশ্বাস ছাড়ল ওরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু কিসের কি? এখনো ওরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে ওরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে ওরু। অটম ওরুর মলিন মুখের দিক থেকে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও একই হাল। কয়েক সেকেন্ডে অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখ নিয়ে সায়রের দিকে ভ্রুক্ষেপ করে অস্ফুট আওয়াজে শুধালো, অরুণ না হয় অনুর জন্য মন খারাপ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন দুই বোন দুই বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজে তো পুরো ওপরওয়ালারও মন গলে যাবে বলে মনে হচ্ছে। অর্ণবের কথার পাছে সায়র বুক ভার করা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগেই হুড়মুড় করে সদর দরজা ছেলে অন্দর মহলে প্রবেশ করে কৃতিক আর আজমেরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয় এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনারই চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনাই তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে কাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনার চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে দুজনেই বড় বড় পা ফেলে দুই দিকের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ু যুদ্ধ দেখে ওরু হকচকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চির বিড়িয়ে ওঠে। তেতো গলায় বলল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা ট্যানটান নিয়ে একজন আরেকজনের পেছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেই একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কী করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সব কিছু সামলাতে সামলাতে টেনশনে বর্তা হয়ে যাচ্ছে। এদের টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে বসি, তাহলে তোমার আবার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি তো, প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আবার কি হবে? তার উপরে আপা যদি শোনে প্রত্যয় ভাইয়ের মৃত্যুর পেছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্কে শেষ। কি ভাবছো? প্রত্যয়ের ডাকে ভ্রম কেটে গেল ওরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডারই কৃত্তিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় অরু, অনেক খাটনির কাজ। কৃত্তিক ভাই কষ্ট করেছে, দিনরাত কেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তীতে কৃত্তিক ভাইয়ের কানও চলে এসেছে। ওই জন্যই আর কি। ওরুকে আর খুলে বলতে হলো না। ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্মেও প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য ওরু নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ানকৃতিককে? আচ্ছা, ওরু না ভালোবাসলে জায়ানকৃতিককে ওকে ছেড়ে দিত? ভাবছে ওরু। ওরুর ভাবনায় ছেদ ঘটে উপরতল থেকে কৃতিকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি।
ওরও উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পরে কৃতিক আবারও ডাকছে ওরকে, যার ফলে বুকের ভেতরটাকে শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। একটু আগে সন্দেহ দোটানা সবকিছু মুহূর্তেই হাওয়ায় উবে গেল। পাছে এসে জড়ো হলো একরা স্বস্তি আর ব্যাকুলতা। কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবেই ওরও আর অপেক্ষা না করে পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে এসে কৃতিককে পায় না ওরও। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে, মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেডসাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধ্যাবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপরে আর কোনো খোঁজখবর নেই কৃতিকের। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুক্লপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে। মামিরাও ঘুমাচ্ছে। অ্যালিসা, ক্যাথলিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে, তো কতক্ষণ করিডোরে উকি ঝুঁকি দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটেছে। রাত 2:30 নাগাদ বাড়িতে ফেরে কৃতিক। কৃতিক ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুমাসনি? কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল। বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এমন কথায় অরু দুনিয়া তুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে, 2 হাতে কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও একটা মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আর আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিত যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দেব, তবুও আপনার ভাগ আমি কাউকে দেব না। জায়ান্ট কৃতিক শুধু আমার। কই সেই হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। অরুর সব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সে তখন থেকেই বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস, কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে ওঠে ওর। পরবর্তী দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস পড়ল না ওর। শুধু চুপচাপ মাথা নুইয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে মানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে ভাগাতে চাইনি বেব। তাহলে? কৃতিকের আর কষ্ট করে ওর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগে ওর পেছনে উপস্থিত হলো আরও 2 জন ব্যক্তি। ওরও কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় সায়রা আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। ওরও নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরই অর্ণব আর অ্যালিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের শায়রির সাথে? নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ। আব্বাজান! সায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনো আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারোর কথায় আগামাথা বুঝতে না পেরে ওরু একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসাপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমা তো আজ আকদ হওয়ার কথা ছিল, তাহলে সায়র ভাইয়া? ওরুর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবে, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে, চল এবার। ওরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে। চোখের সামনে সবকিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমাবে? এমন একটা ঘটনার পর আদৌ ঘুম পায় কারো? আশ্চর্য। ওরও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে টানছেন কেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল, কেন টানছি বুঝতে পারছিস না? ওরও নাক ফুলিয়ে তেরা কণ্ঠে বলল, না বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিকে ওদিকে তাকিয়ে বলল, পরে চল বলছে। না, এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করল না। তখনই ওরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যে বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে ওরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে ওরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিকও আজ পণ করে নিয়েছে, ও আজ ওরুকে ছাড়বে না, কিছুতেই না। তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো ওরুর পিছু পিছু। ওরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে। কৃতিক নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে ওরুকে তাড়া করে ছাদে চলে আসবে না।
সেই ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল ওরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উঠেছে ওরুর এক হাঁটু রেশনের মতো লম্বা চুল। ওরু খোলা আকাশের দিকে মুখ তুলে দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখ দুটো খুলল, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিকে ওরকে চেপে ধরে ও ঠোঁটের মাঝ বরাবর দাঁত বসিয়ে দিল কৃতি। আকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল ওরু। তড়িৎ বেগে দু হাতে খামচে ধরল কৃতিকের সাথ, একেবারে ওরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবেই ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতিমধ্যেই ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে ওরু আতঙ্কিত স্বরে বলল, কি করছেন এটা? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে পড়ল। কি ভেবেছিলে ছেড়ে দেব? ওরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সবসময় তো ব্যথা দিয়ে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল ওরু। কৃতিক ওর সংস্পর্শে এসে দাঁড়িয়ে ওরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুকটি ঠেকিয়ে শান্ত গলায় বলল। আর আদর করে না বুঝছে? ওরু জবাব দেয় না। কৃতিক ওরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল? সব আদর আজ একসাথে বসিয়ে দেব। ওরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে ওরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কি আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে ওরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালে কৃতিক পেছন থেকেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই ওরু। তুই ছাড়া আমার পৃথিবীটা মরুচিকার মতো, কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই। আমার ওরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা বলেই হয়তো ওপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে। নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে ওরু না সূচক মাথা নাড়লে কৃতিক পুনরায় বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার। তোকে আমি এভাবেই সারা জীবন হৃদয়ের গহীনে আঁকড়ে রাখতে চাই। যখন ইচ্ছা হবে দু হাতে তোর আদর করব, তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আঁকড়ে রাখার দায়িত্ব শুধুই আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট মাই ব্রেথ, টিল মাই লাস্ট ব্রেথ। আই প্রমিস দ্যাট। তুই কেবল উচ্চার করে আমাকে ভালোবাসবে, আমার জন্য পাগল থাকবে যেমনটা আজকে হয়েছিলে। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছিল অন্য দ্বিতীয় নারী কোনোদিনই ছিল না, আর না কোনোদিন আসবে। জান কৃতিক শুধু তোর বেব, শুধুই তোর। কৃতিকের কথা শেষ হতেই ওরু আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রিনরিনি আওয়াজে বলে, আমি তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি, অকারণেই ভালোবাসি। ভালোবাসায় এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনো দিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অধর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে গম্ভীর চুম্বনের তালে বলে, আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসা স্পর্শ গভীরতা লাভ করতেই ওরু ছিটকে দূরে সরে যায়। কৃতিক দুকদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে? কাছে আয়। ওরু কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়লে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অধর ভিজিয়ে বলে, ইটস ওকে, মুখে বললেই তো হয়। এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেট ব্যথা করছে? ওরু এবারও চুপচাপ না সূচক মাথা নাড়লে কৃতিক ওর কপালে চুমু খেয়ে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানোর প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নির্মার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই সায়রের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর সায়র ভিতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে ওরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়া আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজেই চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। ওরুর কথা শুনে মাথা তুলে কৃতিক শুধায়, যেতে চাস দার্জিলিংয়ে? ওরু কোনো কিছু না ভেবেই হ্যাঁ সূচক মাথা নাড়লে তৎক্ষণাৎ ওরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে ওঠে, চল তাহলে। ওরু হতবিম্ব কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে ওরুর হাতটা ধরে। ওরু কৃতিকের সাথে দ্রুত পা ঠেলে হাঁটতে হাঁটতেই বলল, আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দেবো। এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে।
অরু এবার আর না ঘাবড়ালো। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটাকে ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলে, আমার একটা হ্যাট চাই আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শক্ত করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইউ উইশ বেব।